উপন্যাসের নাম শেষ দেখা। গল্পের মূল ভাবনা। একজন গ্রামের ছেলে শহরে এসে স্বপ্ন পূরণের লড়াইয়ে নামে। জীবনের কঠিন বাস্তবতা, ভালোবাসা, প্রতারণা, পরিবার, সমাজের অন্যায় সব কিছুর ভেতর দিয়ে তার মানুষের মতো বাঁচার গল্প। এই উপন্যাসটি একটি বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে, তবে কিছু নাম ও ঘটনা পরিবর্তন করা হয়েছে। পলাশপুর একেবারে ছোট্ট একটা গ্রাম, চারদিকে ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সরু খাল। এই খালই যেন গ্রামের প্রাণ। সকালের কুয়াশায় যখন খালের পানি রূপালি আলোয় ঝিকমিক করে, তখন মনে হয় পৃথিবীটা এখনও অনেক শান্ত, অনেক নির্মল। রাহাতের বাড়ি গ্রামের একদম প্রান্তে। টিনের ছাউনি, মাটির দেয়াল, দরজাটা আধ ভাঙা। ভেতরে একটা ঘর, পাশে রান্নাঘর আর উঠোনে একটা কুয়া। সেখানে প্রতিদিন সকালবেলা তার মা হাঁড়ি বাটি ধুলে ভাত বসান। রাহাতের বাবা আব্দুল হক সকালে বেরিয়ে যান জমিতে। মাথায় পুরনো গামছা পেঁচানো, হাতে কোদাল, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে দায়িত্বের আলো। তিনি কখনোই অভিযোগ করেন না, কষ্টে আছি কিন্তু আল্লাহর রহমতে বাঁচি তো, এই একটাই কথা প্রায় শোনা যায় তার মুখে। রাহাত মায়ের পাশে বসে নাস্তা খায়, ভাত আর লবণ মরিচ মাখা, কখনো একটু ডাল। মা বলে, বাবা আজ বাজারে গেলে 1 কেজি চিনি আনিস, চা না থাকলে কাজ চলে না। রাহাত মৃদু হাসে, মা টাকাটা কই? মা হাঁসফাঁস করে ঘরে ঢোকে, পুরনো একটা টিনের বাক্স খুলে কয়েন আর ভাঙা নোটগুলো গুনে দেয়। এই নে, মোটে 25 টাকা আছে, তোর বাবা আসলে হয়তো কিছু আনবে। গ্রামের মানুষজন রাহাতকে ভালোবাসে, কিন্তু তাকে নিয়ে আশা কম। সবাই জানে দরিদ্র ঘরের ছেলে, শহরে পড়তে পারবে না। তবু রাহাতের ভেতরে অন্য রকম আগুন। প্রতিদিন রাতে কুপিল আলোয় বই পড়ে, পুরনো বিজ্ঞান চর্চা, পাঠাগার আর একটা পুরনো ইংরেজি বই, যা সে বাজার থেকে কিনেছিল 5 টাকায়। তার এক বন্ধু আছে, জয়ন্ত, পাশের পাড়ার। দুজন প্রায়ই খালের ধারে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখে। জয়ন্ত বলে, রাহাত তুই ঢাকায় যাবি নাকি? রাহাত বলে, হয়তো যাব, এখানে থাকলে আমি কিচ্ছু করতে পারবো না, মা বাবাকে কিছু দিতে পারবো না। জয়ন্ত হাসে, শহর মানে কিন্তু হুলস্থুল জায়গা, আমি শুনেছি ওখানে মানুষ মানুষকে ঠকায়। রাহাত চুপ করে থাকে। তার চোখে তখন ভেসে ওঠে শহরের আলো, উঁচু বিল্ডিং, গাড়ির লাইন, যেন দূর থেকে ডাকছে তাকে। রাতের দিকে রাহাতের মা খাওয়া শেষ করে কুপি নিভিয়ে দেয়। বাবা ঢাকায় যাস যদি, সততা হারাইস না, মানুষের মতো মানুষ হবি। রাহাত মাথা নেড়ে বলে, মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সেই রাতেই সে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আমি কিছু একটা হব, যেভাবেই হোক আমার এই জীবন পাল্টাব। পরের দিন সকালে বাজারে গিয়ে সে একটা দোকানে দাঁড়ায়। হঠাৎ দেয়ালে চোখ পড়ে, একটা কাগজ টাঙানো। ঢাকায় দোকানের কাজের জন্য লোক চাওয়া হচ্ছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তার বুকের ভেতর দপদপ করে ওঠে। সে দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই কাজটা কোথায়? দোকানদার বলে, মতিঝিলের একটা মোবাইল শপে, ঠিকানা নিচে আছে। রাহাত কাগজটা ছিঁড়ে নেয়, বুকের কাছে রাখে। তখনই সিদ্ধান্ত নেয় সে যাবে। কিন্তু টাকার সমস্যা, ভাড়া, থাকা, যাত্রা কিছুই তার জানা নেই। রাতে বাবাকে বলে, বাবা আমি ঢাকায় যাব। বাবা একদম চুপ, তারপর ধীরে ধীরে বলেন, তুই জানিস না শহর কেমন জায়গা, তুই কি টিকতে পারবি? রাহাত বলে, চেষ্টা করব বাবা, আমি কিছু একটা করতেই হবে। মা কাঁদতে থাকে, বাবা আমি তোরে ছাড়া থাকবো কেমনে? রাহাত মায়ের হাত ধরে বলে, মা আমি শুধু কাজ করতে যাচ্ছি, কিছুদিন পর টাকা পাঠাবো, তুমি ভালো থাকবে। পরের দিন ভোরে ব্যাগে 2টো জামা, একটা তোয়ালে আর একটা পুরনো চটি নিয়ে বেরোয় রাহাত। খালের পাড় দিয়ে হেঁটে যায়। পেছন ফিরে দেখে মা কান্নায় ভিজে যাচ্ছে, বাবা নীরব মুখে তাকিয়ে আছেন। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রাহাত বুঝতে পারে এই ছোট গ্রামটা হয়তো আজ তার শেষ দেখা। বাস ছাড়ে, গ্রামের মাটির গন্ধ ধীরে ধীরে মিলিয়ে যায়। শহরের পথে পা বাড়ায় এক দরিদ্র কিন্তু অদম্য ছেলেটা। ঢাকার বাসস্ট্যান্ডে যখন বাসটা থামল, তখন সকাল 8টা বাজে। ধুলোয় ঢাকা রাস্তা, গরম বাতাস, চারিদিকে মানুষ আর হর্নের শব্দ। রাহাতের মনে হচ্ছিল সে যেন অন্য এক দুনিয়ায় এসে পড়েছে। পলাশপুরের শান্ত খালের ধারে সে যে ছেলে ছিল, এই শহরে এসে সে একেবারে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছিল নিজের কাছে। বাস থেকে নেমে চারদিকে তাকায়,
কেউ তাকে চিনে না, কেউ তার দিকে তাকাচ্ছে না। হাতে ছোট একটা ব্যাগ, পকেটে মাত্র ৩০০ টাকা, আর মায়ের দেওয়া একটা ছোট তাবিজ গলায় ঝুলছে। এই ভাই, রিকশা লাগবে? একজন রিকশাওয়ালা ডেকে উঠল। রাহাত কাগজ থেকে ঠিকানা পড়ে শুনাল, মতিঝিল মোবাইল কর্নার ২৭/বি। রিকশাওয়ালা মাথা নাড়ল। চলুন ভাই, চলেন। রিকশা শহরের ভেতর ঢুকে গেল। রাস্তার পাশে দোকান, বিলবোর্ড, ট্রাফিক পুলিশ, ভিক্ষুক, অফিসগামী মানুষ, সব মিলিয়ে যেন এক বিশাল কোলাহল। রাহাতের চোখে বিস্ময়। সে প্রথমবার দেখছে এত গাড়ি, এত বড় বিল্ডিং, এত মানুষের ভিড়। কিন্তু ভেতরে একরকম ভয়ও কাজ করছে। যদি ঠিকানা ভুল হয়, যদি কেউ ঠকায়। রিকশা থামল এক মোবাইল দোকানের সামনে। বড় সাইনবোর্ডে লেখা, মতিঝিল মোবাইল কর্নার, সেলস অ্যান্ড সার্ভিস। দোকানের ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের হাওয়া লাগে গায়ে। দোকান জুড়ে সাজানো মোবাইল ফোন, কাছের কাউন্টার, আলো ঝলমলে পরিবেশ। রাহাত মনে মনে ভাবে, এই জায়গায় আমি কাজ করব? দোকানের ম্যানেজার, মোটা গোফওয়ালা এক লোক, তার দিকে তাকিয়ে বলে, তুমি কি বিজ্ঞাপনের কাজের জন্য এসেছ? রাহাত মাথা নাড়ে। জি, আমি রাহাত, গ্রাম থেকে এসেছি। ম্যানেজার একটু সন্দেহের চোখে দেখে। অভিজ্ঞতা আছে? না স্যার, তবে শিখতে পারব। ম্যানেজার কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঠিক আছে, এখন দোকানের মালিকের সঙ্গে কথা বলো। পেছনের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। পরিচ্ছন্ন পোশাক, চশমা, মুখে হালকা হাসি। আমি সেলিম, তিনি বলেন, তুমি কাজ করতে চাও? জি স্যার। থাকার জায়গা আছে? না স্যার, আমি নতুন এসেছি। সেলিম সাহেব একটু ভেবে বললেন, তোমার থাকার জায়গার ব্যবস্থা আমরা করব, তবে কাজটা কঠিন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানে থাকতে হবে। রাহাত দ্বিধা না করে বলে, আমি পারব স্যার। প্রথম দিনেই রাহাতকে কাজ শেখানো হয়। গ্রাহককে কিভাবে কথা বলতে হয়, মোবাইল দেখাতে হয়, দাম বলতে হয়। সে দেখে শহরের মানুষ কত আলাদা। তাদের কথাবার্তা দ্রুত, চোখে আত্মবিশ্বাস, কিন্তু মুখে কেমন একরকম ব্যস্ততা। দুপুরে দোকানের পেছনের ঘরে সবাই একসাথে খায়। একজন মেয়ে আছে, নাম নুসরাত, ক্যাশ কাউন্টারে কাজ করে। সে হাসি মুখে বলে, নতুন এসেছ? রাহাত মাথা নাড়ে, জি, আজই প্রথম। নুসরাত বলে, ভয় পেও না, প্রথমে সবাই এমনই বোকা লাগে। রাহাত একটু লজ্জা পায়, কিন্তু মনের ভেতরে একটা শান্তি আসে। এই শহরটা হয়তো এতটা ভয়ানক নয়। রাত ৯টার দিকে দোকান বন্ধ হয়। সেলিম সাহেব বলেন, চলো তোমার থাকার জায়গা দেখিয়ে দিই। দোকানের কাছেই এক পুরনো বিল্ডিংয়ের উপরে ছোট্ট একটা ঘর। ২ জন আগে থেকেই থাকে। তুমি এখানেই থাকো, সেলিম সাহেব বলেন, আগামীকাল সকাল ৯টায় দোকানে আসবে। রাহাত ঘরে ঢুকে দেখে, দুটো খাট, একটা ফ্যান, একটা বালতি, আর জানালার পাশে পুরনো একটা টেবিল। রুমমেটদের একজনের নাম রবি, সে কাজ করে পাশের দোকানে। রবি হাসতে হাসতে বলে, নতুন এসেছ বুঝি? শহর চিনে ফেলবা কদিনে? রাহাত চুপচাপ ব্যাগ খুলে জামা রাখে। মায়ের দেওয়া তাবিজটা গলায় রাখে, তারপর জানালার পাশে বসে শহরের আলো দেখে। দূরে বিল্ডিংগুলোর জানালায় আলো জ্বলছে, গাড়ির হর্ন শোনা যাচ্ছে, কিন্তু তার কানে বাজছে গ্রামের কুয়াশার নিস্তব্ধতা। তার মনে হয় শহরটা সুন্দর কিন্তু অচেনা। রাতে ঘুমাতে যায়, কিন্তু ঘুম আসে না। মায়ের কথা মনে পড়ে, বাবার ক্লান্ত মুখ, খালের ধারের পথ, জয়ন্তের হাসি। চোখ ভিজে ওঠে, কিন্তু সে নিজেকে বলে, না, আমি কাঁদব না, আমি এসেছি কিছু হওয়ার জন্য। পরের সকালে সে সময়মতো দোকানে পৌঁছে যায়। সেলিম সাহেব অবাক হয়ে বলেন, তুমি এত সকালে এসেছ? রাহাত বলে, অভ্যাস স্যার, গ্রামে এভাবেই থাকতাম। সেদিন থেকেই শুরু হয় রাহাতের শহুরি জীবন। প্রতিদিন নতুন মুখ, নতুন অভিজ্ঞতা, নতুন লড়াই। গ্রাহক আসে, দাম দর চলে, কেউ হাসে, কেউ রাগ করে। ধীরে ধীরে সে শেখে কিভাবে মানুষের চোখে চোখ রেখে কথা বলতে হয়। একদিন এক গ্রাহক আসে, দাম নিয়ে ঝগড়া করে। রাহাত ধৈর্য ধরে বুঝিয়ে বলে, স্যার, এই মডেলটার দাম কোম্পানি নির্ধারণ করে দিয়েছে, আমরা কমাতে পারব না। সেলিম সাহেব দূর থেকে তাকিয়ে হাসলেন। তিনি বুঝলেন ছেলেটা ধীরে ধীরে পরিণত হচ্ছে। এক সন্ধ্যায় নুসরাত বলে, তুমি জানো রাহাত, শহরটা কারোর জন্য থেমে থাকে না। এখানে যারা টিকে থাকতে পারে তারাই কিছু হতে পারে। রাহাত বলে, তাহলে আমি টিকে থাকব। আমার টাকার দরকার না, শুধু মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে হবে। সেই রাতে রাহাত যখন ছাদের ওপর উঠে দাঁড়াল, বাতাসে হালকা ঠান্ডা, তার চোখে শহরের অসংখ্য আলো। সে ফিসফিস করে বলে, পলাশপুর থেকে এসেছি, কিন্তু একদিন এই শহর আমাকে চিনবে।
শহরের দিনগুলো ধীরে ধীরে রাহাতের জীবনের অংশ হয়ে উঠছিল। সকালে দোকানে যায়, রাতে ফিরে আসে ক্লান্ত শরীরে। প্রতিদিন একই রুটিন, একই মুখ, কিন্তু ভেতরে একরকম পরিবর্তন ঘটছিল। সে এখন আর সেই গ্রামের সরল রাহাত নেই। প্রথম সপ্তাহেই রাহাত শিখে গেল কিভাবে গ্রাহকদের হাসি মুখে স্বাগত জানাতে হয়। স্যার, নতুন মডেল এসেছে, এই কথাটা বলতে বলতেই যেন তার মুখে শহুরে ভাষা চলে এসেছে। সেলিম সাহেব মাঝে মাঝে তাকিয়ে দেখেন ছেলেটা মন দিয়ে কাজ করছে কিনা। দেখে মুচকি হাসেন, ভালো কাজ করছো, চালিয়ে যাও। কিন্তু শহর মানে শুধু সুযোগ নয়, পরীক্ষাও। একদিন দুপুরে দোকানে গ্রাহক কম, সবাই একটু বিশ্রাম নিচ্ছে। রাহাত কাউন্টারের পাশে বসে খাতায় বিক্রির হিসাব লিখছিল। তখনই দোকানে ঢোকে এক লোক, দাম জানতে চায়। রাহাত বোঝাতে শুরু করল। লোকটা কিছুক্ষণ পরে চলে যায়, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেলিম সাহেব চিৎকার করে উঠলেন, কাউন্টার থেকে একটা মোবাইল নেই। সবাই ছুটে আসে। সিসিটিভি দেখে দেখা গেল সেই লোকটা কথার ফাঁকে মোবাইলটা পকেটে ঢুকিয়ে চলে গেছে। সেলিম সাহেব ক্ষুব্ধ হয়ে বললেন, তুমি তো কথা বলছিলে, কিছু বুঝলে না? রাহাত ভয়ে কেঁপে উঠে বলে, না স্যার, আমি খেয়াল করিনি। এইভাবে কাজ করলে হবে না, দোকানে একটা জিনিসও হারালে তোমার বেতন থেকে কাটা যাবে। রাহাত চুপচাপ মাথা নিচু করে থাকে। রাতের দিকে ছাদে উঠে বসে, চোখের কোণে জল। মনে পড়ে মায়ের কথা, সততা হারাইস না। সে ভাবে, আমি কিছু চুরি করিনি, কিন্তু তবুও শাস্তি পেলাম। শহরে সত্য কথাও কেউ বিশ্বাস করে না। পরদিন সকালেও সে ঠিক সময়েই দোকানে আসে। নুসরাত দেখে বলে, তুমি কাঁদছিলে কাল রাতে, তাই না? রাহাত হাসতে চেষ্টা করে, না, ধুলো ঢুকে গিয়েছিল চোখে। নুসরাত কিছু বলে না, শুধু মৃদু হাসে, তুমি ঠিক হয়ে যাবে একদিন। সেদিনই বিকেলে দোকানে আসে এক গুরুত্বপূর্ণ গ্রাহক, একটা বড় কোম্পানির অফিসার, অনেক দামি ফোন কিনতে এসেছে। সেলিম সাহেব রাহাতকে বলেন, তুমি সামলাও, দেখি তোমার যোগ্যতা। রাহাত আত্মবিশ্বাস নিয়ে গ্রাহকের সঙ্গে কথা বলে, ফোনের ফিচার বুঝিয়ে দেয়, দাম বোঝায়, আর শেষে সেল বন্ধ হয়। গ্রাহক হাসি মুখে বলে, তোমার কথাবার্তা ভালো লাগলো, তুমি ভালো বিক্রেতা হবে। সেলিম সাহেব খুশি হয়ে রাহাতের কাঁধে হাত রাখেন, বাহ, আজকে তুমিই দোকানের হিরো। রাহাতের ভেতরে একরকম উচ্ছ্বাস কাজ করে। রাতে রুমে ফিরে সে জানালার পাশে দাঁড়িয়ে ভাবে, হয়তো আমিও কিছু হতে পারি। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না। পরের সপ্তাহে দোকানে নতুন কর্মী আসে, নাম জয়ন্ত। রাহাত অবাক হয়ে তাকিয়ে থাকে, এ তো সেই জয়ন্ত, তার গ্রামের বন্ধু। রাহাত, তুই? জয়ন্ত, তুই ঢাকায়? দুজন একে অপরকে জড়িয়ে ধরে। শুরুতে সবকিছু সুন্দর মনে হয়, গ্রামের বন্ধু, পুরনো গল্প, একসাথে খাওয়া দাওয়া। কিন্তু ধীরে ধীরে জয়ন্ত বদলে যায়। সে বেশি চালাক, বেশি মিশুক, আর ম্যানেজারের সামনে সবসময় ভালো ব্যবহার করে। একদিন সেলিম সাহেব বলেন, জয়ন্ত খুব ভালো কাজ করছে। রাহাতের বুকের ভেতর কেমন খচখচ করে, কিন্তু সে কিছু বলে না। এক রাতে দোকানের হিসাব মেলাতে গিয়ে দেখা যায় একটা বিলের রসিদ হারিয়েছে। সেলিম সাহেব রেগে বলেন, এই দায়িত্ব কার? জয়ন্ত সঙ্গে সঙ্গে বলে, স্যার, ওই টেবিলে রাহাত কাজ করছিল। সব চোখ রাহাতের দিকে। রাহাত কিছু বলার আগেই সেলিম সাহেব চুপ করে বলেন, এবারের জন্য মাফ দিচ্ছি, কিন্তু পরের বার হলে কঠোর ব্যবস্থা নেব। সেদিন রাতে রাহাত ছাদের ওপর বসেছিল অনেকক্ষণ। শহরের আলো এখন তার কাছে আর সুন্দর লাগছিল না। সে বুঝল, শহরে প্রতিযোগিতা শুধু টাকার জন্য না, টিকে থাকার জন্যেও। পরের দিন সকাল থেকে সে আরও মনোযোগী হয়ে কাজ শুরু করল। যে কাজ অন্যরা ফেলে রাখে সে সেটা করে দেয়। গ্রাহক এলে হাসি মুখে কথা বলে, দোকান পরিষ্কার রাখে। নুসরাত একদিন বলে, তুমি তো একদম বদলে গেছো। রাহাত মুচকি হেসে বলে, বাঁচতে হলে বদলাতে হয়। একদিন দুপুরে দোকানে কম ভিড়। নুসরাত বলে, রাহাত, তুই জানিস আমি কেন কাজ করি? রাহাত মাথা নাড়ে, না, বলো। আমার বাবা অসুস্থ, আমি একাই সংসার চালাই। শহরে সবাই ভাবে আমি সাহসী মেয়ে, কিন্তু ভেতরে আমি ভয়ে ভয়ে থাকি প্রতিদিন। রাহাত চুপ করে শোনে। তার মনে হয় এই শহরে প্রত্যেকেরই কোনো না কোনো গল্প আছে, কারোর কান্না, কারোর দায়িত্ব, কারোর স্বপ্ন। সেদিন রাতে সে খাতায় কিছু লিখল, জীবন এক লড়াই। কেউ দেখে না তুমি কত কেঁদেছ, তারা শুধু দেখে তুমি কত দূর যেতে পেরেছ। দিন যায়, মাস চলে যায়। রাহাত এখন পুরো দোকানটা সামলায়। সেলিম সাহেব বলেন, তুমি পরিশ্রমী ছেলে, আমি ভাবছি তোমাকে সেলস ইনচার্জ করব। কিন্তু সেই দিনই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। এক গ্রাহক অভিযোগ করে তার কেনা ফোনে ত্রুটি। সেই ফোনটা বিক্রি করেছিল রাহাতই।
জয়ন্ত সুযোগ নেয়, বলে, স্যার, আমি বলেছিলাম ওর চেক করা ঠিকমতো হয়নি। সেলিম সাহেব চুপ করে শোনেন, তারপর বলেন, রাহাত, তুমি সাবধান হও, একবারই সতর্ক করছি। রাহাত বুঝে গেল কেউ তাকে নিচে নামাতে চাইছে, কিন্তু সে হাল ছাড়ে না। রাতে ঘরে ফিরে আয়নায় নিজের দিকে তাকায়। আমি হেরে যাব না, মায়ের মুখে হাসি ফোটাতে হবে, শহরের আলো একদিন আমারই হবে। ঢাকার ব্যস্ত বিকেল। মতিঝিলের রাস্তায় তখন গাড়ির হর্ন, মানুষের ভিড়, দোকানের ঝলমলে আলো, সব মিলিয়ে শহরের এক অদ্ভুত ছন্দ। রাহাত প্রতিদিনের মতো দোকানে বসে গ্রাহক সামলাচ্ছিল। সেদিন দোকানে একটু বেশি ভিড়, সবাই নতুন মডেলের ফোন দেখতে এসেছে। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় এক মেয়ে। সাদা শার্ট, নীল জিন্স, কাঁধে ব্যাগ, মুখে হালকা হাসি, চোখ দুটো বড়, তাতে কেমন একরকম শান্ত অথচ গভীর দৃষ্টি। রাহাত প্রথমে তাকিয়েই থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। সে এত সুন্দর কাউকে এত কাছে আগে দেখেনি। মেয়েটি দোকানে ঢুকে বলে, ভাই, একটা ফোন দেখতে চাই। রাহাত একটু কেঁপে উঠে উত্তর দেয়, জি, কী ধরনের ফোন চান? ভালো ক্যামেরা আর ব্যাটারি ব্যাকআপ চাই, অফিসের কাজ করি, ফোনে অনেক সময় কাটাতে হয়। রাহাত মনোযোগ দিয়ে ফোন দেখাতে থাকে। সে ফোনের ফিচার, দাম, অফার সব বিস্তারিতভাবে বলে দেয়। মেয়েটি হাসে, আপনার বোঝানোর ধরনটা সুন্দর, মনে হচ্ছে অনেক জানেন। রাহাত একটু লজ্জা পেয়ে বলে, না, আমি শুধু চেষ্টা করি ভালোভাবে বোঝাতে। মেয়েটির নাম জানতে চায় সে। আচ্ছা, আমি কি জানতে পারি আপনার নাম? মেয়েটি হেসে বলে, মায়া, মায়া রহমান। আমি রাহাত, সে বলে। জানি, মায়া হেসে বলে, আপনার নাম ট্যাগে লেখা আছে। দুজনেই হেসে ফেলে। সেই ছোট্ট হাসি থেকেই যেন এক অদ্ভুত সম্পর্কের শুরু হয়। মায়া ফোন কিনে চলে যায়, কিন্তু যাওয়ার আগে বলে, এই নম্বরে ফোনটা রেজিস্টার করে দেবেন তো? রাহাত নম্বর লিখে নেয়, তারপর বলে, হয়ে যাবে, আজকেই করে দেব। রাহাতের মনে সারাদিন কেমন এক অজানা উচ্ছ্বাস। কাজ করলেও মন পড়ে আছে সেই মেয়েটির মুখে। রাতের দিকে ছাদে উঠে শহরের দিকে তাকায়। বাতাসে যেন এখন নতুন রং, নতুন আলো। 2 দিন পর আবার মায়া আসে দোকানে। আমার ফোনে নেটওয়ার্ক দেখাচ্ছে না, সে বলে। রাহাত ফোনটা নিয়ে পরীক্ষা করে, হাসে। সিমটা উল্টো লাগানো। মায়া হেসে ফেলে, ওহ, তাহলে ভুলটা আমারই। সেদিন দুজনের মধ্যে আরও কিছু কথা হয়, অফিস, বই, সিনেমা, গ্রামের গল্প। মায়া বলে, আমি গ্রামের মেয়ে নই, কিন্তু গ্রামকে খুব ভালোবাসি, একদিন যেতে চাই। রাহাত মৃদু হেসে বলে, আমি গ্রাম থেকে এসেছি, চাইলে একদিন নিয়ে যাব। মায়া অবাক হয়ে বলে, সত্যি? হ্যাঁ, পলাশপুর, নদী, খাল, সবুজ মাঠ, তুমি পছন্দ করবে। সেই দিন থেকে মায়া মাঝে মাঝে দোকানে আসে, কখনো অজুহাতে, কখনো কোনো কারণ ছাড়াই। নুসরাত একদিন ঠাট্টা করে বলে, তোমার দোকানে মায়া না আসলে দিন অসম্পূর্ণ থাকে বুঝি? রাহাত লজ্জা পেয়ে হাসে, না রে, গ্রাহক মাত্র। নুসরাত বলে, গ্রাহক না, অনুভূতি। ধীরে ধীরে তাদের সম্পর্কটা বন্ধুত্বে গড়িয়ে পড়ে। রাহাত মাঝে মাঝে তাকে ফোন করে খোঁজ নেয়, আজ অফিসে কেমন দিন গেল? মায়া হাসি মুখে বলে, তোমার মতো শান্ত স্বভাবের মানুষ আজকাল কম পাই। একদিন মায়া তাকে কফি খেতে ডাকল। রাহাত প্রথমে দ্বিধা করে, তারপর রাজি হয়। তারা বসে এক ক্যাফেতে, জানালার পাশে। বাইরে বৃষ্টি পড়ছে, কাছে জলছাপ। মায়া কফির কাপ হাতে নিয়ে বলে, তুমি জানো, শহরে সবাই ব্যস্ত, কিন্তু তোমার চোখে আমি শান্তি দেখি। রাহাত চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আমার জীবন শান্ত না মায়া, আমি প্রতিদিন বাঁচার লড়াই করি, কিন্তু তুমি কথা বললে মনে হয় লড়াইটা একটু সহজ। মায়া কিছু বলে না, শুধু হাসে। সেই হাসিটা যেন বৃষ্টির ভেতরেও আলো ছড়ায়। রাহাত সেই রাতটায় ঘুমাতে পারে না। তার মনে হয় সে যেন নতুন একটা অনুভূতির মধ্যে ঢুকে গেছে, যেটা ভয়ও দেয় আবার টানে। দিন যায়, সম্পর্ক আরও গভীর হয়। একদিন মায়া বলে, তুমি জানো, আমি একা থাকি, বাবা মা গ্রামের বাড়িতে, শহরে একা লড়তে হয়। রাহাত বলে, তুমি একা নও মায়া, আমি আছি। মায়া অবাক হয়ে তাকায়, তুমি জানো, এটা বলাটা সহজ না। জানি, রাহাত বলে, তবুও বললাম। তাদের দেখা হয় প্রায়ই। মায়া অফিসের পর দোকানে আসে। রাহাত বাইরে গিয়ে তাকে সামান্য সময় দেয়। কখনো দুজনে হেঁটে যায় শহরের ফুটপাত ধরে, কখনো পার্কে বসে গল্প করে। কিন্তু এই সম্পর্কের খবর নুসরাতের চোখ এড়ায় না। একদিন নুসরাত বলে, রাহাত, তুই সাবধান, শহরে মায়া নামের মানুষ কখনো কখনো সত্যিকারের হয় না। রাহাত হেসে বলে,
সবাই খারাপ হয় না নুসরাত। তবুয়া তার মনে একটা ভয় ঢুকে যায়। শহর শেখায় সুন্দর জিনিসের ভেতরেও ফাঁদ থাকতে পারে। এক বিকেলে মায়া আসে, কিন্তু তার মুখে হাসি নেই। রাহাত জিজ্ঞেস করে, কি হয়েছে? মায়া বলে, অফিসে সমস্যা, আমাকে ট্রান্সফার করছে অন্য ব্রাঞ্চে, গুলশানে। রাহাত চুপ থাকে। মায়া বলে, তুমি তো দোকান ছেড়ে যেতে পারবে না, তাই না? না, পারবো না। তাহলে হয়তো আমাদের দেখা হবে না আগের মতো। রাহাত কিছু বলতে পারে না। তার মনে হয় যেন কেউ তার বুকের ভেতর থেকে আলোটা নিভিয়ে দিচ্ছে। সেই রাতে সে মাকে ফোন করে কিছুই বলে না, শুধু বলে, মা, তুই দোয়া করিস। বৃষ্টি পড়ছে জানালার বাইরে। রাহাতের চোখে সেই মায়ার মুখ, আর মনের ভেতর একটাই কথা, মায়া, তুই শুধু নাম না, আমার জীবনের সত্যিকারের অর্থ হয়ে গেছিস। গুলশানে মায়ার ট্রান্সফারের পর রাহাতের দিনগুলো কেমন যেন ফাঁকা হয়ে যায়। দোকানে কাজ তো আগের মতোই চলে, কিন্তু তার মন আর কাজের মধ্যে থাকে না। যে ফোনগুলো সে আগে হাসি মুখে গ্রাহকদের দেখাতো, সেগুলো এখন নিস্তেজ লাগে। নুসরাত একদিন দেখে বলে, তুই আগের মতো হাসিস না রে। রাহাত হেসে বলে, হাসি এখন কিস্তিতে আসে। একদিন সন্ধ্যায় রাহাত ফোনে মায়াকে কল দেয়। হ্যালো, কেমন আছো? মায়ার কণ্ঠে হালকা ক্লান্তি। ভালো আছি, অফিস অনেক ব্যস্ত। তোমার দোকান কেমন চলছে? চলছে, কিন্তু তুমি না থাকলে দোকানটা ফাঁকা লাগে। মায়া চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তুমি জানো আমি তোমার কথা ভাবি। রাহাতের বুক কেঁপে ওঠে। এটাই প্রথমবার মায়া এমন কথা বলল। কিন্তু রাহাত জানে, শুধু ভাবলেই হয় না, বাস্তবের দূরত্ব কখনো কখনো অনুভূতির চেয়েও গভীর। শহরের নীরব রাত। রাহাত এখন প্রতিদিন রাতের শেষে ছাদে উঠে বসে। শহরের আলো, গাড়ির শব্দ আর আকাশে আধখানা চাঁদ সব যেন একরকম গল্প বলে। সে ভাবে, আমি যদি একদিন নিজের কিছু তৈরি করতে পারতাম, মাকে গর্বিত করতে পারতাম, মায়াকে কাছে টানতে পারতাম। তাই সে ঠিক করে নিজের একটা মোবাইল সার্ভিস সেন্টার খুলবে। না বড় দোকান, না কোনো ব্র্যান্ড নাম, ছোট্ট এক জায়গা যেখানে সে নিজের নামে কাজ করবে, রাহাত টেক কেয়ার। নুসরাত প্রথমে অবাক হয়, তুই দোকান ছাড়বি? রাহাত বলে, আমি শুধু চাকরি না, নিজের স্বপ্ন গড়তে চাই। নতুন শুরু। ভাড়া কমিয়ে একটু টাকা জমায়। পুরনো দোকানের মালিকের কাছে বলে, ভাই, যদি একটু সাহায্য করতেন। লোকটা হাসে, তুই পরিশ্রমী রাহাত, লাগলে জায়গা দেখিয়ে দেব। কয়েক সপ্তাহের মধ্যে সে পান্থপথের গলিতে ছোট্ট একটা জায়গা ভাড়া নেয়। দেয়ালে সাদা রং, কোণে ছোট টেবিল, কাচের কাউন্টার, সবকিছুই সাদামাটা কিন্তু পরিপাটি। দোকানের সাইনবোর্ডে লেখা, রাহাত টেক কেয়ার, ট্রাস্ট, রিপেয়ার, সার্ভিস। দোকান খোলার দিন মাকে ভিডিও কলে দেখায়। মা হেসে বলে, আল্লাহ তোরে সফল করুক বাবা। রাহাতের চোখ ভিজে যায়, মা, তোর দোয়া থাকলে সব পারব। দোকান খোলার ৩ দিন পর দুপুরবেলা দরজার পাশে একটা পরিচিত কণ্ঠ শোনা যায়, তুমি তো একদম চেনা চেনা লাগছ। রাহাত ঘুরে তাকিয়ে দেখে, মায়া। সাদা কুর্তি, কালো দোপাট্টা আর আগের মতোই সেই হাসি। তুমি এখানে? হ্যাঁ, মায়া বলে, অফিস থেকে কাজ শেষে আসছিলাম, হঠাৎ নাম দেখে থেমে গেলাম। তুমি আমার দোকানে এসেছ, বিশ্বাসই হচ্ছে না। কেন, আমি তো তোমার বন্ধু, মায়া বলে হেসে। মায়া দোকানটা ঘুরে দেখে, খুব সুন্দর সাজিয়েছ, তোমার নিজের স্বপ্ন এখন বাস্তব। রাহাত বলে, তুমি বিশ্বাস করেছিলে বলেই শুরু করেছিলাম। আমি? হ্যাঁ, তোমার কথাগুলো আমার মনে থেকে গিয়েছিল। তুমি শান্ত মানুষ, তোমার ভেতরে আলো আছে, সেই আলোর পথেই আমি হাঁটছি। মায়ার চোখে জল চলে আসে। সে মৃদু স্বরে বলে, তুমি প্রমাণ করে দিয়েছ, ভালো মানুষ এখনও আছে। সেদিন বিকেলে তারা দোকানের বাইরে চা খেতে যায়। আকাশে মেঘ জমে, হালকা বৃষ্টি নামতে শুরু করে। রাহাত বলে, মায়া, যদি আমি সফল হই, তুমি থাকবা পাশে? মায়া চুপ করে থাকে, তারপর ধীরে বলে, রাহাত, আমি এখন জীবনের এমন একটা সময় পার করছি যেখানে প্রতিশ্রুতি দিতে ভয় পাই, কিন্তু একটা কথা বলতে পারি, আমি তোমার ওপর গর্বিত। বৃষ্টি তখন ঝরে পড়ছে দুজনের কাঁধে। রাহাত চুপচাপ বলে, তুমি পাশে থাকলেই আমি ভয় পাই না। মায়া হাসে, কিন্তু সেই হাসির মধ্যে লুকানো থাকে অনেক কথা, যেগুলো মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। মাস কেটে যায়। রাহাতের দোকানে গ্রাহক বাড়ে, তার নাম ছড়িয়ে পড়ে, ওই ছেলে খুব সৎ, ওর সার্ভিস ভালো। সে রাতে দোকান বন্ধ করে ঘরে ফেরার সময় মনে মনে ভাবে, আমি পারছি, আমি সত্যিই পারছি।
একদিন মায়া তাকে ফোন করে, রাহাত, আমি অফিস থেকে বিদেশ ট্রেনিংয়ে যাচ্ছি 6 মাসের জন্য। রাহাত কিছু বলতে পারে না। মায়া বলে, চাইলে না বলো। রাহাত হাসে, না যাও, আমি অপেক্ষা করব। বিমানবন্দরে মায়াকে বিদায় দিতে যায় রাহাত, দুজনেই চুপ। মায়া হালকা কণ্ঠে বলে, ফিরে এসে তোমার দোকানে প্রথম আসব। রাহাত বলে, আমি এখানেই থাকব, যেমন ছিলাম। বিমান উড়ে যায়, রাহাত তাকিয়ে থাকে আকাশের দিকে। তার মনে শুধু একটাই কথা, স্বপ্ন শুরু হয়েছে, কিন্তু মায়া ছাড়া সেই স্বপ্ন অসম্পূর্ণ। রাহাতের দোকান এখন ব্যস্ত। সকালে দোকান খোলে, রাত পর্যন্ত কাজ করে। গ্রাহকরা এখন তাকে নামে চেনে, ওই যে ছেলেটা, রাহাত টেক কেয়ারের মালিক। কিন্তু যতই কাজ বাড়ে, ততই এক জায়গায় একটা শূন্যতা থেকে যায়। মায়া নেই। 6 মাস পেরিয়ে গেছে। মায়ার শেষ মেসেজ ছিল, ভালো থেকো রাহাত, আমি তোমার জন্য গর্বিত। এরপর নীরবতা, না ফোন না মেসেজ। রাহাত অনেকবার চেষ্টা করেছে, কিন্তু নম্বর বন্ধ। এক সকালে অজানা ডাক। একদিন সকালে দোকান খুলতেই ডাক পিয়ন আসে। রাহাত ইসলাম? হ্যাঁ আমি। আপনার নামে একটা চিঠি আছে, বিদেশ থেকে। রাহাত অবাক হয়, বিদেশ থেকে? কার? খামটা খুলে দেখে, উপরের কোণে লেখা, ফ্রম মায়া রহমান, লন্ডন। তার হাত কাঁপতে থাকে। সে কাউন্টারের পেছনে বসে চিঠিটা খুলে পড়ে। চিঠি, মায়ার হাতের লেখা। প্রিয় রাহাত, অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে কথা হয়নি। ভেবো না আমি ভুলে গেছি, শুধু সময় আর দায়িত্ব আমাকে আটকে রেখেছিল। লন্ডনে আসার পর বুঝেছি, জীবন এখানে অনেক দ্রুত। কাজ, চাপ, একাকিত্ব সব মিলিয়ে মনে হয় যেন শহর মানুষকে গিলে ফেলে। কিন্তু প্রতিদিন সকালে ঘুম ভাঙলে তোমার মুখটা মনে পড়ে, সেই শান্ত চোখ, সেই নির্ভরতার হাসি। তুমি জানো রাহাত, এখানে সবাই সফলতা খোঁজে, কিন্তু আমি তোমার মধ্যে একটা মানুষ খুঁজে পেয়েছিলাম। আমি এখন একটা বড় প্রজেক্টে কাজ করছি, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তোমার কথাগুলো বারবার মনে পড়ে। মায়া, তুই একা নস, আমি আছি। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আমি ফিরে আসব কিনা সেটাও জানি না, কিন্তু একটা কথা জানি, তুমি আমার জীবনে এমন এক মানুষ যাকে ভুলে থাকা অসম্ভব। আর একটা অনুরোধ, তোমার দোকানটা যেন কখনো বন্ধ না হয়। তোমার এই রাহাত টেক কেয়ার শুধু দোকান না, এটা তোমার স্বপ্ন, তোমার হৃদয়ের প্রতিচ্ছবি। ভালো থেকো রাহাত, আমি দূরে থেকেও তোমার সফলতা কামনা করি। তোমার মায়া রহমান, লন্ডন, 27 জুন 2024। চিঠি পড়ে রাহাত কিছুক্ষণ চুপচাপ থাকে। তার চোখে জল আসে, কিন্তু মুখে একরকম হাসি, যেন চিঠির প্রতিটি শব্দ তার বুকের ভিতর আলো জ্বেলে দিয়েছে। নুসরাত দোকানে ঢুকে দেখে রাহাত চুপচাপ বসে আছে। কি হয়েছে রে? রাহাত চিঠিটা দেখায়। নুসরাত পড়ে, তারপর বলে, তুই ভাগ্যবান, সবাই এমন চিঠি পায় না। রাহাত হেসে বলে, চিঠিটা যেন মায়ার কণ্ঠে শোনা একটা গান। সন্ধ্যার প্রতিজ্ঞা। সেই রাতে দোকান বন্ধ করে রাহাত ছাদে যায়। চিঠিটা বারবার পড়ে। বাতাসে উড়ে আসা শহরের শব্দের ভেতর সে মায়ার কণ্ঠ শুনতে পায়। সে বলে, তুই যেখানে থাকিস আমি এখানেই থাকব। তুই আমাকে বিশ্বাস করেছিলি, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। তারপর সে নিজের ডায়েরিতে লেখে, আজ থেকে আমি শুধু দোকানের মালিক না, আমি এক স্বপ্নের রক্ষক। মায়ার বিশ্বাসী আমার প্রেরণা। 1 বছর পর রাহাত এখন সফল। দোকানটা বড় হয়েছে, পাশে আরও 2 জন কর্মচারী নিয়েছে। গ্রাহকরা বলে, রাহাত ভাই শুধু ফোন সারায় না, বিশ্বাস সারায়। একদিন সকালে এক তরুণী আসে দোকানে। ভাই, আমি একটা ফোন সারাতে চাই। রাহাত ফোনটা নেয়, মেরামত করতে থাকে। ফোনের কভারে হালকা আঁচড়ের নিচে লেখা মায়া। তার বুক ধক করে ওঠে। সে মেয়েটির দিকে তাকায়, এই ফোনটা কার? মেয়েটি বলে, আমার আন্টির, উনি বিদেশে থাকেন, এখন দেশে ফিরেছেন। রাহাত থেমে যায়। তোমার আন্টির নাম মায়া রহমান? মেয়েটি হাসে, হ্যাঁ, আপনি চেনেন? রাহাতের মুখে তখন নিঃশব্দ হাসি। সে শুধু বলে, চিনি না, তবে তার একটা চিঠি আমার জীবন বদলে দিয়েছে। কয়েকদিন পর দুপুরবেলা দোকানে হঠাৎ এক মহিলা আসে দোকানে, চোখে সানগ্লাস, হাতে ছোট ব্যাগ। রাহাত তাকে অবাক হয়, এ যেন মায়া। তুমি?
রাহাতের মুখে শুধু একটি শব্দ বের হয়। মায়া হাসে। তুমি ভেবেছিলে আমি আর ফিরব না? রাহাতের চোখ ভিজে যায়। আমি বিশ্বাস করতাম, কিন্তু ভয় পেতাম। ভয় পেও না, মায়া বলে। আমি এবার ফিরে এসেছি স্থায়ীভাবে। রাহাত চুপ। মায়া বলে, তোমার দোকানটা এখন অনেক বড় হয়েছে। আমি তো তোমাকে বলেছিলাম বন্ধ করো না। রাহাত মৃদু হাসে। তোমার কথাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। মায়া তার দিকে তাকিয়ে বলে, তুমি শুধু স্বপ্ন দেখনি, তা পূরণও করেছ। অধ্যায়ের শেষ লাইন। রাহাত তখন দোকানের দরজার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে সূর্যের আলো, বাতাসে ধুলোর ঘূর্ণি। তার পাশে দাঁড়িয়ে আছে মায়া, জীবনের মতো বাস্তব। সে মনে মনে বলে, কখনো কখনো একটি চিঠি যথেষ্ট হয় ভালোবাসাকে আবার জীবিত করার জন্য। বিকেলের সূর্য তখন ঢাকার আকাশে লালচে আলো ছড়াচ্ছে। রাহাতের দোকানের সামনে ছোট্ট গাছের ছায়ায় মায়া দাঁড়িয়ে। চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ, ধুলার বাতাস, কিন্তু রাহাতের চোখে কেবল একজনকেই দেখা যাচ্ছে, মায়া। তুমি সত্যিই ফিরে এসেছ? রাহাতের কণ্ঠ কেঁপে ওঠে। মায়া মৃদু হেসে বলে, তোমার চিঠিগুলো পড়েই ঠিক করেছিলাম ফিরে আসব। আমার চিঠি? হ্যাঁ, মায়া বলে। তুমি পাঠাতে না পারলেও তোমার প্রতিটি ডায়েরির পৃষ্ঠা যেন আমার কাছে পৌঁছে গিয়েছিল। নতুন সকাল, নতুন বাস্তবতা। পরদিন সকালেই মায়া আবার দোকানে আসে। দোকানের ব্যস্ত সময়, কিন্তু সবাই থেমে যায় যখন দেখে মায়া কাউন্টারে বসে হাসছে। রাহাত বলে, তুমি অফিসে যোগ দাওনি? না, মায়া বলে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। কি? কেন? কারণ এখন আমি নিজের মতো কিছু করতে চাই, তোমার মতো। রাহাত চুপ করে থাকে। মায়া ধীরে বলে, আমি একটা সোশ্যাল প্রজেক্ট শুরু করতে চাই, যেখানে মেয়েরা ফ্রিতে মোবাইল স্কিল শিখবে, ফোন সারাতে পারবে, নিজে আয় করতে পারবে। রাহাত অবাক হয়ে বলে, এটা তো দারুণ আইডিয়া। মায়া বলে, তুমি যদি সাহায্য করো আমি এটা সত্যি করতে পারবো। রাহাত মৃদু হাসে। আমি তো তোমার পাশে আছিই মায়া। নতুন উদ্যোগ, শি-টেক। কয়েক সপ্তাহের মধ্যেই দুজন মিলে প্রজেক্টের কাজ শুরু করে। নাম দেয় শি-টেক বাংলাদেশ। একটা ছোট রুম, কয়েকটা পুরনো ফোন আর স্বপ্ন ভরা কিছু মায়া, এই দিয়েই শুরু হয় যাত্রা। রাহাত মেন্টর হিসাবে শেখায় ফোন কিভাবে খুলতে হয়, সার্কিট কিভাবে চেনা যায়, ব্যাটারি চেক কিভাবে করতে হয়। মায়া সংগঠক হিসাবে কাজ করে, ট্রেনিং, মিডিয়া, স্পন্সর সব সামলায়। কয়েক মাসের মধ্যে প্রজেক্টটা আলোচনায় আসে। একটা টিভি চ্যানেল কভারেজ দেয়। দুই তরুণ উদ্যোক্তার উদ্যোগ, মেয়েদের হাতে টেকনোলজির শক্তি। মায়া আর রাহাত একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের চোখে তৃপ্তি, গর্ব আর এক নিঃশব্দ ভালোবাসা। আবার সেই কফি শপ। এক বিকেলে তারা সেই পুরনো কফি শপে যায়, যেখানে প্রথম কফি খেয়েছিল। এখন জায়গাটা বদলে গেছে, কিন্তু অনুভূতিটা ঠিক আগের মতো। মায়া কফির কাপ হাতে বলে, তুমি জানো রাহাত, তোমাকে প্রথম দেখেই মনে হয়েছিল তুমি আলাদা। রাহাত হেসে বলে, তুমি বলেছিলে আমি শান্ত মানুষ। হ্যাঁ, মায়া বলে, কিন্তু এখন বুঝেছি তুমি শুধু শান্ত না, তুমি সাহসীও। দুজনেই চুপ করে থাকে কিছুক্ষণ। বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক যেমন সেদিন পড়েছিল। রাহাত মৃদু স্বরে বলে, মায়া, তুমি এখন কি চাও? মায়া তাকায় তার চোখে। চাই শান্তি, চাই এমন একটা জীবন যেখানে কাউকে হারাতে না হয়। এক অপ্রত্যাশিত খবর। কয়েকদিন পর মায়া অফিসে যায় সরকারি রেজিস্ট্রেশনের কাজ করতে। সন্ধ্যায় ফিরে এসে বলে, রাহাত, একটা খবর আছে। কি? আমার বাবা অসুস্থ, গ্রামের বাড়িতে ফিরতে হবে কিছুদিনের জন্য। রাহাত চুপ। তুমি যাবে? যেতেই হবে, কিন্তু এবার আমি হারিয়ে যাব না, প্রতিশ্রুতি দিচ্ছি। রাহাতের বুক ভারী হয়ে আসে। সে শুধু বলে, তুই ফিরে আয়, আমি এখানেই থাকব। গ্রামে ফেরা। মায়া গ্রামের বাড়িতে পৌঁছে চিঠি পাঠায়। রাহাত, এখানকার বাতাসে এখনও তোর দোকানের গন্ধ পাই। আমি বাবার যত্ন নিচ্ছি, কিন্তু তোর কথা প্রতিদিন মনে পড়ে। রাহাত চিঠিটা বুকের কাছে চেপে ধরে। দোকানের পাশে নতুন সাইনবোর্ড লাগায়, রাহাত টেক কেয়ার, ইন কোলাবোরেশন উইথ শি-টেক। সবাই জিজ্ঞেস করে, শি-টেক আবার কি? রাহাত হাসে, এটা শুধু একটা প্রজেক্ট না, এটা আমার জীবনের অংশ। একদিন হঠাৎ দুপুরে দোকান ব্যস্ত, ঠিক তখন বাইরে এক গাড়ি থামে। দরজা খুলে নামে মায়া, গ্রামের পোশাক, চোখে হালকা ক্লান্তি, মুখে তৃপ্তির হাসি। রাহাত দৌড়ে গিয়ে বলে, তুই ফিরে এসেছিস? মায়া বলে, হ্যাঁ, এবার চিরতরে।
তোর বাবা ভালো আছেন, আমি আমার জায়গায় ফিরে এলাম। রাহাতের চোখে জল চলে আসে। মায়া হাত রাখে তার হাতে। আমি বলেছিলাম হারিয়ে যাব না। নতুন সূর্যোদলে সিটেক এখন বড় প্রজেক্টে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মেয়েরা ট্রেনিং নিচ্ছে, নিজেরা সার্ভিস দিচ্ছে। মিডিয়ায় রাহাত ও মায়ার নাম ঘুরছে, প্রেরণার প্রতীক, টেক দুনিয়ায় বন্ধুত্বের সাফল্য। মিডিয়া একদিন জিজ্ঞেস করে, আপনাদের সম্পর্ক কিভাবে সংজ্ঞায়িত করবেন? রাহাত মৃদু হাসে, আমাদের সম্পর্ক হলো বিশ্বাস আর স্বপ্নের সমন্বয়, যেখানে ভালোবাসা শব্দের ভেতর না, কাজের ভেতর বেঁচে থাকে। মায়া তাকিয়ে বলে, ঠিক বলেছ রাহাত, ভালোবাসা মানে পাশে থাকা, না বলেও বোঝা। অধ্যায়ের শেষ লাইন, সূর্য অস্ত যায় কিন্তু তাদের গল্প থেমে থাকে না। রাহাত দোকানের পাশে বসে বলে, জীবন যত কঠিনই হোক, যদি কেউ পাশে থাকে তাহলে স্বপ্ন বাস্তব হয়। মায়া হেসে বলে, তুমি আমার স্বপ্নকে বাস্তব করেছ রাহাত। আর আকাশের দিকে তাকিয়ে দুজনের চোখে শুধু একটাই আলো, ফেরার পর সব কিছু নতুন। ঢাকার আকাশটা সেদিন থেকেই ভারী হয়েছিল। সকাল থেকেই হালকা বাতাস বইছিল, যেন কোনো বড় কিছু আসছে। রাহাত তখন দোকানে বসে হিসাবের খাতা গুছাচ্ছিল। মায়া আগের দিনই ফোনে বলেছিল, রাহাত কাল দেখা করবি না, কিছুটা সময় চাই নিজের জন্য। কেন এমন বলল রাহাত জানে না, কিন্তু বুকের ভেতর এক অজানা ভয় গেঁথে বসেছে। দুপুরের দিকে দোকানের বাইরে কালো মেঘ জমতে শুরু করল। রাস্তার ওপাশের গাছগুলো কাঁপতে লাগল, যেন আগাম সতর্ক করছে ঝড় আসছে। হঠাৎ করেই শুরু হলো তীব্র বাতাস। তিনতলার জানালাগুলো ধপ ধপ শব্দে বন্ধ হতে লাগল। দোকানের দরজায় ঝাপটা পড়ল জোরে। মানুষ দৌড়ে আশ্রয় নিচ্ছে, কেউ দোকানের ভেতরে, কেউ রাস্তায় দেয়ালের পাশে। রাহাত কাচের দরজা বন্ধ করতে গিয়েই শুনল ফোন বেজে উঠল। মা। সে ফোন ধরল, কিন্তু সিগন্যাল ভাঙা। কেবল অস্পষ্ট কণ্ঠে শোনা গেল, বাবা, গ্রামে বিদ্যুৎ নেই, ঝড় খুব জোরে বইতেছে। তারপর লাইন কেটে গেল। রাহাতের বুক ধকধক করতে লাগল। গ্রামের কথা মনে পড়তেই যেন সবকিছু ঝাপসা হয়ে গেল। বাবা মা কি ঠিক আছে? ঘর টিকবে তো? ঠিক তখনই দোকানের সাইনবোর্ডটা হঠাৎ ছিঁড়ে গিয়ে নিচে পড়ে গেল। আর একসাথে ছিঁড়ে গেল রাহাতের মনে থাকা একটা বিশ্বাসও। কারণ কয়েক মিনিট পরই ফোন এলো জয়ন্তর কাছ থেকে। রাহাত, তোকে একটা খবর দিই, তোর প্রিয় মায়া আজ আমার সাথে ছিল। তুই এত সরল ভাবতেও পারিস না কে কার। রাহাত কিছুক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছিল যেন পৃথিবী থেমে গেছে। বাইরে ঝড় গর্জে উঠছে, আর ভেতরে ভেঙে পড়ছে তার সমস্ত স্বপ্ন, ভালোবাসা আর বিশ্বাস। চোখের সামনে অন্ধকার নেমে এলো। বাতাসে ধুলো উঠছে, কাচের দরজায় বৃষ্টি আছড়ে পড়ছে। রাহাত চেয়ালে বসে মাথা নিচু করল। সব কিছুই বুঝি মিথ্যে ছিল? ঝড়ের পর নীরবতা। ঝড় থেমে গেল এক সময়। বৃষ্টির ফোঁটা তখন ধীরে ধীরে ছাদের কিনারা বেয়ে নামছে। রাস্তায় নেমে এসেছে পানু, মানুষ ধীরে ধীরে বাইরে বের হচ্ছে। রাহাত তখনও চুপচাপ বসে। হিসাবের খাতা খুলে আছে সামনে, কিন্তু চোখে পানি। সে বুঝতে পারে এই ঝড় শুধু বাইরের না, জীবনেরও এক অধ্যায় উড়িয়ে নিয়ে গেল। মোবাইলে মায়ার নামটা এখনও ঝলক দিচ্ছে, কিন্তু সে ফোনটা ধরে না, বরং জানালার বাইরে তাকিয়ে বলে, একটা ঝড় মানুষকে অনেক কিছু শেখায়। সব কিছু ভেঙে গেলে তবেই বোঝা যায় কে আসল, কে অভিনয়। অধ্যায়ের শেষ। সন্ধ্যা নেমে এসেছে। আকাশে এখন একটা ম্লান চাঁদ দেখা যাচ্ছে। বৃষ্টির পরে যে শান্তি আসে, সেটাও যেন কেমন ভারী আজ। রাহাত দোকানের আলো নিভিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। ভেজা রাস্তা, কাদা আর গায়ে লাগা ঠান্ডা বাতাস সব মিলিয়ে যেন এক অজানা প্রতিজ্ঞা জেগে ওঠে তার ভেতর। সে মনে মনে বলে, আমি হারব না, এই ঝড়ই আমার নতুন শুরু। ঝড়ের দিনের পর রাহাতের জীবন যেন একটু থমকে গেছে। দোকান চালু আছে, গ্রাহক আসে, কিন্তু তার মনটা পুরোপুরি শান্ত নয়। মায়ের কণ্ঠ ফোনে শোনা যাচ্ছে না, গ্রামে ফোনটা প্রায় অচল। মনে আছে শুধু ঝড়ের দিনে তার ফোনে শোনা অর্ধেক কণ্ঠ, বাবা, ঝড় খুব জোরে। রাতের বেলা সে বসে থাকে দোকানের কোণে, চেয়ার ঠেকিয়ে ছোট ল্যাম্পের আলোয় পুরনো চিঠিগুলো পড়ে। প্রতিটা চিঠিতে মায়ের লেখা আছে ভালোবাসা, দোয়া, সতর্কতা এবং অনুপ্রেরণা। কিন্তু আজ সে এক চিঠি খুঁজে পায় যা মায়ের হাতের লেখা শেষ চিঠি বলে মনে হয়। চিঠি পড়তেই রাহাতের চোখ ভিজে যায়। প্রিয় রাহাত, যদি তুমি এই চিঠি পড়ছ, আমি হয়তো তোমার কাছ থেকে দূরে আছি।
আমি জানি এই জীবন কখনো কখনো খুব কঠিন, তবু মনে রেখো আমার প্রতি বিশ্বাস, তোর সাহস আর সততার ওপর আমি গর্ব করি। এই চিঠি শুধুই শেষ কথা নয়, এটা একটি অনুরোধ, একটি প্রার্থনা। যদি কোনোদিন আমি থাকি না, তোর কাজ, তোর স্বপ্ন, তোর ভালোবাসা সব কিছু ঠিক রাখতে হবে। তোর ভাইবোনদের জন্য ভালো মানুষের মতো বড় হতে হবে। রাহাত, আমি জানি তুই পারবে। জীবন কত কঠিনই হোক, সত্যের পথে থাকিস। আর সর্বোপরি মানুষকে কখনো অবহেলা করিস না। প্রতিটি ভালোবাসা, প্রতিটি সম্পর্কই মূল্যবান। তোর মা, হালিমা বেগম। চিঠি পড়ে রাহাত কেঁদে ফেলে। হাত কাঁপছে, চোখ ভিজে গেছে। তাকে বুঝতে হয় এখন থেকে তার জীবন একেবারে নিজের ওপর নির্ভর করবে। মা তার কাছে নেই, কিন্তু তার শিক্ষা, তার ভালোবাসা ও প্রেরণা সবসময় সঙ্গে থাকবে। পরদিন সকালেই রাহাত দোকানে বসে ভাবছিল কিভাবে মায়ের শেষ চিঠি অনুযায়ী কাজ চালাবে। সিটেক প্রজেক্ট, দোকান, ভাইবোনদের পড়াশোনা সব কিছু তার হাতে। তবে এইবার কিছু আলাদা। সে ঠিক করে গ্রামে যাওয়ার জন্য ছুটির আয়োজন করবে। কেননা মা শেষবারের মতো চিঠিতে লিখেছিল, ভালোবাসা সবসময় কাছে রাখো। দুপুরে মায়ার প্রিয় ছবি মোবাইলে দেখে সে চোখ ভিজিয়ে ফেলে। মা যেভাবে হাসত, যেভাবে কথা বলতো, সব স্মৃতি মনে পড়ছে। সে দোকানের কর্মচারীদের বলে, আজ থেকে আমরা শুধু ব্যবসা করব না, আমরা মানুষের জন্য, তাদের শেখানোর জন্য, তাদের পাশে থাকার জন্য থাকব। ছুটির দিন আসে, রাহাত গ্রামের বাড়ি ফিরে যায়। গ্রামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মনে হয় সব কিছু আগের মতো। পথের ধুলো, ঘরের কাচের জানালা, পুকুরের ধারে ঘাসের গন্ধ, সব কিছু মায়ের স্মৃতিতে ভরা। বাড়িতে প্রবেশ করে দেখল ছোট ভাইবোনরা স্কুল থেকে এসেছে। সবাইকে একসাথে দেখে তার বুক গরম হয়ে যায়। রিমা বলল, ভাইয়া, মা কেমন আছে? রাহাত চুপ করে চোখ মুছল, শুধু বলল, মা আমাদের সঙ্গে নেই, তবে সব সময় আমাদের পাশে আছে। রাতের বেলা রাহাত ছাদে বসে চিঠি বারবার পড়ে। মায়ের লেখা লাইনগুলো মনে মনে উচ্চারণ করে, তুই পারবে, সততার পথে থাকিস, ভালোবাসা মূল্যবান। প্রতি শব্দ যেন তার মনে এক আলো জ্বালিয়ে দিচ্ছে। সে ঠিক করে মায়ের শিক্ষা অনুযায়ী কাজ করবে, কখনো হাল ছাড়বে না, ভালোবাসা দেখাবে, সততা দেখাবে, আর সব কিছুর চেয়ে বড়, মানুষকে কখনো ভুলবে না। চিঠি শেষ হওয়ার পর রাহাত জানল মা নেই, কিন্তু তার ভালোবাসা, তার প্রেরণা, তার আদর্শ সব সময় তার সঙ্গে। তার চোখে অশ্রু, মুখে এক মৃদু হাসি। সে মনে মনে বলে, মা, আমি প্রতিশ্রুতি রাখছি, তোমার শিক্ষা আর ভালোবাসা ধরে রাখব, সব ঝড় পেরিয়ে যাব। দোকানের মধ্যে আলো ঝলমল করছে, গ্রাহকরা আসছে, কিন্তু রাহাত শুধু হিসাবের খাতার দিকে তাকিয়ে নেই। সে ভাবছে মায়ের শিক্ষা অনুযায়ী কিভাবে তার জীবন, ব্যবসা এবং প্রজেক্ট একসাথে এগিয়ে যাবে। রাহাত সকালে দোকান খোলার আগে নিজের ডায়েরি খুলে লিখতে বসে। লেখে, মা, আজ থেকে আমি শুধু ব্যবসায়ী নই, আমি শিক্ষকও, সহায়কও, প্রেরণার উৎসও। সিটেক প্রজেক্টের পরিকল্পনা এখন তার মাথায় স্পষ্ট। মেয়েদের ট্রেনিংয়ের পাশাপাশি সে ঠিক করল প্রতিটি সফল শিক্ষার্থীকে দোকানের ছোট দায়িত্ব দেওয়া হবে। ফোন সারানোর কাজ, হিসাব নিকাশ সব কিছু শেখাবে। এভাবে মেয়েরা শুধু আয় করবে না, আত্মবিশ্বাসও পাবেন। প্রথম দিন মেয়েরা সিটেক রুমে এসে বসল। কেউ আগ্রহী, কেউ একটু দ্বিধান্বিত। মায়া রাহাতের পাশে দাঁড়িয়ে বলল, সবাই ভয় পাবেন না, আমরা একসাথে শিখব। রাহাত হেসে বলল, প্রত্যেক ফোন, প্রত্যেকটি সার্ভিস, এখানেই আমরা সততা শিখব। ভুল করলে সঠিকভাবে শিখব, আর সঠিক কাজ করলে স্বপ্ন পূরণ হবে। মেয়েরা খুশি হল। কিছুক্ষণ পরেই তারা পুরনো ফোন খুলে খুঁটিনাটি পরীক্ষা করতে লাগল। রাহাত পেছন থেকে ধীরে ধীরে তাদের দেখছে। মায়ের শিক্ষা মনে পড়ে, মানুষকে কখনো অবহেলা করিস না। সে ঠিক জানে আজ থেকে মেয়েরা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। দোকান ও সিটেক প্রজেক্ট একসাথে চলতে শুরু করল। সকালে দোকান, বিকেলে ট্রেনিং আর রাতে হিসাব। কিন্তু রাহাত ঠিক জানে মা চাইতেন তার জীবন শুধুই ব্যস্ততা নয়, বরং অর্থবহ হোক। একদিন সন্ধ্যায় এক গ্রাহক আসে একটা জটিল ফোন সারাতে। মেয়েরা সাহায্য করতে চাইল। রাহাত দেখে মায়া মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছে। তার মনে হলো এটাই মা চাইতেন, মানুষকে সাহায্য, শিক্ষার মাধ্যমে শক্তিশালী করা। মেয়েরা দিনে দিনে দক্ষ হচ্ছে।
দোকানও ভালো চলছে, গ্রাহকরা খুশি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেয়েরা আত্মবিশ্বাসী হচ্ছে। রাহাত বুঝতে পারল মায়ের শিক্ষা সত্যিই জীবনের মূল ভিত্তি। একদিন বিকেলে রাহাত মায়ার সঙ্গে বসে চা খাচ্ছে। মায়া বলল, দেখছিস, তারা এখন শুধু ফোন সারাচ্ছে না, নিজেরা শেখাচ্ছে। রাহাত হেসে বলল, এটাই মা চাইতেন, নিজের কাজ দিয়ে অন্যকে প্রেরণা দেওয়া। রাতের বেলা রাহাত ছাদে বসে চাঁদ দেখছে। মায়া পাশে বসে হেসে বলল, তুমি জানো, এই সব সম্ভব হলো মায়ের শিক্ষা আর আমাদের বিশ্বাসের জন্য। রাহাত বলল, হ্যাঁ, আর আমরা এটা ধরে রাখব, কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না। চাঁদের আলোতে তারা দুজন দাঁড়িয়ে রাস্তায় তাকাচ্ছে। শহরের আলো, দূরের গাড়ির হর্ন, মানুষদের হাঁটা চলা, সব মিলিয়ে যেন নতুন সূচনা। রাহাত মনে মনে বলে, মা, তুমি আমাদের সঙ্গে নেই, কিন্তু তোমার শিক্ষা, ভালোবাসা, প্রতিজ্ঞা সবই আমাদের সঙ্গে। মায়া চোখে হাসি রাহাতের হাত ধরে বলল, চলো, নতুন সূচনা করি। নতুন সূচনা মানে শুধু নতুন কাজ নয়, নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক, নতুন স্বপ্ন। রাহাত এখন জানে, মায়ের শিক্ষা, মায়ার বিশ্বাস আর নিজের সততা মিলিয়ে যে কোনো ঝড় পেরিয়ে যাওয়া সম্ভব। যদি সাহস থাকে, সততা থাকে আর ভালোবাসা থাকে, নতুন সূচনা সব সময় সম্ভব। নতুন সূচনায় কিছু মাস পরে রাহাত ও মায়ার জীবন যেন স্থিতিশীল হয়ে উঠেছিল। দোকান ভালো চলছে, সিটিক প্রজেক্ট সফল, মেয়েরা দুঃখ হয়ে উঠছে। কিন্তু জীবনে সবসময় শান্তি থাকে না, একটা হঠাৎ ঝড় অপেক্ষা করছে। এক বিকেলে দোকানে গ্রাহক কম, তাই রাহাত কফি খাচ্ছিল। মোবাইলে হঠাৎ মেসেজ এলো, দোকানের প্রধান সরবরাহকারী বন্ধ হয়ে গেছে। রাহাত অবাক হয়ে চমকে ওঠে। দোকান ও প্রজেক্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আর পার্টস সবই এই সরবরাহকারীর ওপর নির্ভরশীল। মায়াকে ফোন করল। মায়া বলল, আমরা কিছুদিন পার করব, কিন্তু এটা দীর্ঘ সমস্যা হতে পারে, আমাদের বিকল্প খুঁজতে হবে। রাহাত বুঝল, এটা শুধু আর্থিক সমস্যা নয়, পুরো প্রজেক্টের সফলতা ও মেয়েদের ভবিষ্যৎ এখন ঝুঁকির মধ্যে। পরের দিনই হঠাৎ তীব্র বজ্রপাত, ঢাকায় বিদ্যুৎ চলে যায়। দোকান খোলা থাকলেও কাজ বন্ধ। সিটেক রুমের আলো নিভে গেছে। মেয়েরা ঘরে হাহাকার করছে। রাহাত দ্রুত ব্যাকআপ জেনারেটর চালু করতে গেলেও সরঞ্জাম মেরামত প্রয়োজন। মায়া পাশে এসে বলল, রাহাত, আমরা হাল ছাড়তে পারি না, আমাদের প্রতিটি পদক্ষেপ মেয়েদের জন্য। রাহাত মাথা না নুয়ে বলল, হ্যাঁ, আমরা পারব, প্রতিটি ঝড় পেরিয়ে আসতে হবে। রাহাত আর মায়া রাতভর বসে পরিকল্পনা করল। দোকানের কিছু অংশ অস্থায়ীভাবে বন্ধ করে প্রজেক্টকে অগ্রাধিকার দেবার সিদ্ধান্ত নিল। সরবরাহকারীর বিকল্প খুঁজতে লাগল, একটি নতুন ডিস্ট্রিবিউটার, বাজেট পুনর্গঠন। মেয়েদের কাজের চাপ বেড়ে গেল, কিন্তু রাহাত ও মায়া পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। এক সপ্তাহ পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হল। তবে এই চ্যালেঞ্জ তাদেরকে শিখিয়ে দিল কঠিন পরিস্থিতিতেও শান্তি ও যৌথ সিদ্ধান্তের গুরুত্ব। চ্যালেঞ্জ শুধু আর্থিক নয়। রাহাত হঠাৎ দেখল মায়া বেশ দূরে, কিছুটা চিন্তিত। মায়া স্বপ্ন দেখছে নতুন প্রজেক্ট নিয়ে, কিন্তু সে জানে রাহাতের পাশে থাকা এবং মেয়েদের দায়িত্ব তার উপরে। রাহাত একদিন সন্ধ্যায় বলল, মায়া, তুমি ক্লান্ত দেখাচ্ছ, আমাদের সব চাপ একসাথে সামলাতে হবে। মায়া চোখ মেলে হাসি দিল, আমি পারব, তুমি পাশে আছো, এই বিশ্বাসই যথেষ্ট। এই ছোট কথার মধ্যেই তাদের সম্পর্ক আরও শক্তিশালী হল। প্রজেক্ট, দোকান ও মেয়েরা সবই স্থিতিশীল হল। শহরের মানুষেরাও জানতে লাগলো সিটেক সফলভাবে মেয়েদের সাহায্য করছে। মেয়েরা কৃতজ্ঞ। রাহাত ও মায়া একে অপরের দিকে তাকিয়ে বুঝল, যে ঝড় পেরিয়ে এসেছে তারা, সেটা তাদের বিশ্বাস ও ভালোবাসাকে আরও দৃঢ় করেছে। রাতের বেলা রাহাত দোকানের ছাদে বসে আকাশের দিকে তাকালো। মায়া পাশে এসে বসল। চাঁদ আকাশে ঝলমল করছে, বাতাস হালকা। মেয়েরা ট্রেনিং শেষ করে ঘরে ফিরছে। রাহাত মনে মনে বলে, জীবনের সব চ্যালেঞ্জই আমাদের শেখায় সততা, সাহস এবং ভালোবাসার শক্তি। মায়া হেসে বলে, এখন আমরা যে কোনো ঝড়ের মুখোমুখি হতে পারব। দুজনেই চুপচাপ বসে আকাশের দিকে তাকায়। নতুন সূর্যোদয়, নতুন আশা, সবই তাদের জন্য অপেক্ষা করছে। বছরের পর বছর পরিশ্রম ও সংগ্রামের পর রাহাত ও মায়ার জীবন এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে। দোকান ভালো চলছে, সিটেক প্রজেক্ট দেশের বিভিন্ন জায়গায় মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছে, আর সবাই তাদের কাজের প্রশংসা করছে। এক বিকেল রাহাত দোকানের পাশে বসে ভাবছিল, সবকিছু ঠিকঠাক চলছে? মায়া এসে বলল, চলো, আজ আমরা ছোট্ট উদযাপন করি। দুজনেই দোকানের ভিতরে কিছু কেক ও চা সাজালো। মেয়েরা সবাই চমৎকৃত।
আপনাদের জন্য কি হলো? রাহাত হেসে বলল, এটা আমাদের ছোট্ট উদযাপন। সব চ্যালেঞ্জ পেরিয়ে আমরা আজ এখানে দাঁড়াতে পেরেছি। মেয়েরা খুশি হয়ে চমৎকার উদযাপন করল। কেক কাটার মুহূর্তে সবাই হাত মেলালো, হাসল, ছবি তুলল। রাহাতের চোখে আনন্দ আর গর্ব। মায়ের শিক্ষা সত্যিই জীবনের বাস্তবতা। পরবর্তী সপ্তাহে রাহাত ও মায়া সিদ্ধান্ত নিল টেককে আরও বড় করা হবে। গ্রামের স্কুলগুলোতে প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের জন্য আরও কর্মশালা, অনলাইন ক্লাস সব মিলিয়ে প্রজেক্ট বড় হবে। মেয়েরা উদ্দীপ্ত। রাহাত ও মায়া একে অপরের দিকে তাকিয়ে হাসল। মা থাকলে খুশি হতো, মায়া হেসে বলল। রাহাত মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলছ, আমাদের সফলতার স্বাদ মার শিক্ষা আর বিশ্বাসের জন্য। একদিন জাতীয় টেলিভিশন চ্যানেল রিপোর্ট করল টেক মেয়েদের জন্য প্রেরণার এক উদাহরণ। রাহাত ও মায়া সংবাদটি দেখল। মেয়েরা আশ্চর্য, চোখে আনন্দের জল। রাহাত কেবল হেসে বলল, দেখছ আমরা একসাথে কত দূর পৌঁছেছি। মায়া বলল, আর এই পথ এখনো চলমান, আমাদের কাজ কেবল শুরু। রাতের বেলা দোকান বন্ধ। রাহাত ও মায়া ছাদের ওপর বসে আকাশের দিকে তাকাচ্ছে। শহরের আলো, দূরের গাড়ি, বাতাস সব মিলিয়ে যেন এক শান্তি। মায়া হাত ধরে বলল, রাহাত, আমরা পেরেছি। রাহাত হাসে, হ্যাঁ আমরা পেরেছি, কঠিন সময়, ঝড় সব কিছু পেরিয়ে। মেয়েদের প্রশিক্ষণ, গ্রাহকের সন্তুষ্টি আর পারিবারিক বন্ধুত্ব সব মিলিয়ে তাদের জীবন এখন পূর্ণ। নতুন সূর্যোদয়, নতুন আশা, নতুন স্বপ্ন। রাহাত মনে মনে বলে, সফলতার স্বাদ কেবল সেই মানুষ পায় যারা সততা, সাহস এবং ভালোবাসার সঙ্গে প্রতিটি ঝড় পেরিয়ে যায়। মায়া হেসে তাকায়, এটাই আমাদের নতুন সূচনা রাহাত। আর কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না। রাহাত ও মায়ার জীবন এখন স্থিতিশীল। সব চ্যালেঞ্জ পেরিয়ে তারা সফল। দোকান ভালো চলছে, টেক প্রজেক্ট মেয়েদের জন্য অনুপ্রেরণার উৎস, আর গ্রামের স্কুলগুলোর শিক্ষার্থীরা তাদের প্রশিক্ষণ পেয়ে আত্মবিশ্বাসী হচ্ছে। কিন্তু এই অধ্যায়টি শুধু ব্যবসার সফলতার গল্প নয়, এটা সম্পর্ক, বন্ধুত্ব এবং ভালোবাসার চূড়ান্ত গল্প। এক বিকেল দোকানে এক নতুন তরুণী আসে। তার নাম শারমিন। সে শহরের কলেজ থেকে এসেছে, নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে চায়। রাত প্রথমে দ্বিধান্বিত, নতুন মানুষ, নতুন দায়িত্ব। কিন্তু মায়া বলে, বন্ধুত্ব আর বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়, তাকে সুযোগ দাও। শারমিন কয়েক সপ্তাহের মধ্যে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে তোলে। মেয়েরা তার সঙ্গে হেসে খেলে, শেখে, সমস্যা সমাধান করে। রাহাত ও মায়া দেখেই বুঝল, যে বন্ধুত্ব আমরা আগেও চাইতে চাইনি সেটা আজ নতুন শক্তি যোগ করছে। একদিন সন্ধ্যায় দোকান বন্ধ হওয়ার পর রাহাত মায়ার সঙ্গে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। মায়া হেসে বলল, সব চ্যালেঞ্জ পেরিয়ে আমরা এত দূর পৌঁছেছি, মনে হচ্ছে আমাদের জীবন পূর্ণ। রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু সবকিছু সম্ভব হয়েছে তোমার পাশে থাকার জন্য। আমি জানি তুমি না থাকলে আমি পারতাম না। মায়া তার হাত ধরে বলল, রাহাত, আমরা শুধু ব্যবসায়িক সঙ্গী নই, আমরা বন্ধু, সহযাত্রী আর জীবনের প্রেম। তখন সে তার চোখে চোখ দিয়ে বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে কোনো ঝড় আসুক আমি সব সময় তোমার পাশে থাকব। মেয়েরা এখন তাদের কাছে শুধু শিক্ষার্থী নয়, পরিবারের মতো। রাহাত প্রতিদিন মেয়েদের সাথে গল্প করে, শেখায়, কখনো কখনো মজার গল্প শোনায়। মায়াও পাশে থাকে, উৎসাহ দেয়। মেয়েরা নিজেদের লক্ষ্য অর্জন করছে, আত্মবিশ্বাসী হয়ে উঠছে। একদিন মায়া বলেন, দেখছ রাহাত, আমাদের জীবন কেবল ব্যবসার নয়, মানুষের ভালোবাসা এবং বন্ধুত্বের গল্প। রাহাত হেসে উত্তর দেয়, হ্যাঁ, আর এই বন্ধুত্ব ও ভালোবাসা আমাদের শক্তি। রাতের বেলা রাহাত ও মায়া ছাদের উপর বসে থাকে। শহরের আলো দূরে ঝলমল করছে, বাতাস হালকা, দূরে মেয়েরা হাসছে, কাজ করছে। রাহাত বলে, আমাদের যাত্রা শেষ হয়নি মায়া, এখন নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা, নতুন বন্ধুত্ব শুরু হবে। মায়া হেসে বলে, আর আমরা একসাথে এগিয়ে যাব। চাঁদের আলোয় তারা দুজন হাত ধরে দাঁড়িয়ে আছে। শুধু শহরের আলোই নয়, তাদের চোখেও আলো, যে আলো হার না মানা বিশ্বাস, সততা, বন্ধুত্ব এবং ভালোবাসার আলো। অধ্যায়ের শেষ লাইন, যখন জীবন চ্যালেঞ্জ দেয়, তখন সত্যিকারের বন্ধু ও ভালোবাসা তোমাকে শক্তি দেয়। আর যখন তুমি সেই শক্তিকে ধরে রাখো, তখন কোনো ঝড় তোমাকে ভাঙতে পারে না।